আমরা সেই কোটা সংস্কার থেকে তখনই কিন্তু আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার প্রয়োজন, এই রাষ্ট্রের পরিবর্তন প্রয়োজন, রাজনীতির পরিবর্তন প্রয়োজন, ভালো মানুষগুলোকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে, মেধাবীদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। ইনিশিয়েটিভ নিয়েছিলাম, আজকে সফল হয়েছে। আবার এখনকার আমাদের সহযোদ্ধা সহকর্মী তারা অনেকের আগ্রহ দল তৈরি করতে পারে, অন্য দলে কাজ করতে পারে। অবশ্যই শত ফুল ফুটতে দিতে হবে নতুনদেরকে, যেটা ডক্টর ইউনূস স্যার বলেছেন যে পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নাই। আপনারা বলেন পুরানোদের দিয়ে পরিবর্তন হবে? 53 বছর তারা পরিবর্তন করতে পারে নাই। আগামী 1 বছর পর একটা নির্বাচন হলে কি পরিবর্তন করবে? তাদের মেন্টালিটি তো এখনই দেখতে পাচ্ছেন। আমি বলতে চাই না, আপনারা খুঁজে দেখেন কোন জায়গায় কি হচ্ছে। পরিষ্কারভাবেই বলছি, বাংলাদেশে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এখন কোন নির্দিষ্ট দলের একটা আধিপত্য আবার সব জায়গায় দেখতে পাচ্ছি। অলিখিত সরকার, যেটা সলিমুল্লাহ খান বলেছেন, একটা তো অন্তর্বর্তীকালীন সরকার, আর একটা ছাত্রদের সরকার, আবার কত সরকার, কোন সরকার যে কি চালাচ্ছে এটা আমরা বুঝি না। সলিমুল্লাহ খানের বক্তব্যে এরকম একটা কথা উঠে এসেছে। তো কাজী সরকার একটা থাকতে হবে এবং সরকারের নিয়ন্ত্রণে সে পুরো পরিস্থিতি থাকতে হবে। বার বেঞ্চ সহ সামগ্রিকভাবে রাষ্ট্র পরিচালনায় যোগ্যদেরকে স্থান দিতে হবে, সেটা আইন অঙ্গন থেকে শুরু করে সর্ব জায়গায়। তো সেই জায়গা থেকে এই যে জেলা আপনার আদালত, জেলা পর্যায়ে যে আপনার পাবলিক প্রসিকিউটর কিংবা অন্যান্য যে অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে, অবশ্যই কোনো বিশেষ দলের আধিপত্য যদি সেখানে থাকে তাহলে আপনি কিভাবে ফেয়ার ইলেকশন বা লেভেল প্লেইং ফিল্ডের কথা ভাববেন? একই সাথে প্রশাসনের এসপি ডিসি নিয়োগে যদি সুনির্দিষ্ট কোনো দলের নেতাদের ইনফ্লুয়েন্স থাকে তাহলে কিভাবে আপনি একটা নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করে একটা ফেয়ার নির্বাচন দেবেন? অবশ্যই সেখানে নিরপেক্ষ পেশাদার লোককে গুরুত্ব দিতে হবে এবং এই দায়িত্ব যারা পালন করবেন তাদেরকেও রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। সেই জায়গা থেকে আমি অনতিবিলম্বে এই বিতর্কিত 25 বিচারপতির অপসারণের জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। অন্যথায় আমি বলবো আইনজীবী অধিকার পরিষদ এবং সংবিধান সংরক্ষণ কমিটি তারা যেভাবে অতীত প্রোগ্রাম করেছে তারা আন্দোলন শুরু করুক, আমরা তাদের পাশে আছি। যেভাবে প্রধান বিচারপতিকে আমরা হঠাতে গিয়েছিলাম, আমরা জনগণ সেইভাবে যাব। তবে একই সাথে এই মব জাস্টিস, এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে মানুষকে এইভাবে পিটিয়ে মেরে ফেলা। আপনারা দেখেছেন পুরো তরুণ তথা ছাত্র সমাজকে নিয়ে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে, কিন্তু দেখা গেছে যে এই পিটিয়ে মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 6 জন দুর্বৃত্ত, তাদের 5 জনই ছাত্রলীগের নেতা ছিলেন। তো কাজে এখন এই অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে। জাহাঙ্গীরনগরে দাবি উঠেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দাবি উঠেছে। এখন প্রশাসন, নতুন প্রশাসন দায়িত্ব পেয়েছেন, তারা চেয়ার ঠিক রাখার জন্য, পথ ঠিক রাখার জন্য তড়িঘড়ি করে যে আইসা যা বলছে তাই তারা মেনে নেওয়াটা একটা কাজ করার মতো অবস্থা তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে না ঠিক আছে, ছাত্র রাজনীতি ওরা চাইছে নিষিদ্ধ করে দিই। আপনি তো কারো রাজনীতি নিষিদ্ধ করতে পারেন না। ছাত্র রাজনীতি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকতো এই দেশ স্বাধীন হতো নাকি? বাংলাদেশের জন্ম হতো? ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকলে আপনার মাতৃভাষা বাংলাকে কি আমরা রাষ্ট্রভাষা করতে পারতাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি না থাকলে 1990 সালে আমরা সামরিক শাসনের অবসান ঘটাতে পারতাম? ছাত্র রাজনীতি না থাকলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গণঅভ্যুত্থান ঘটাতে পারতাম? এই যে ছাত্র নেতৃবৃন্দ, অধিকাংশ ছাত্র অধিকার পরিষদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা তৈরি হয়েছে। আজকে একজন সমন্বয়ক দেখলাম, এতদিন তার পরিচয় তিনি প্রকাশ করেননি, এখন প্রকাশ করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি। তাহলে এই আন্দোলনে তো শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার, সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল। সুতরাং হঠাৎ করে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে যারা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করবে, অনেকদিন ধরে যেটা বলা হচ্ছিল যে আমাদের জাতীয় রাজনীতিতে একটা সংকট তৈরি হয়েছে, মেধাবীরা রাজনীতিতে আসছে না, এই পরিবর্তনের পরে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটা পরিচ্ছন্ন রাজনীতি গড়ে উঠবে। সেখানে হঠাৎ করে কারা, কেন, কোন উদ্দেশ্যে ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলছে?